আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ৫ তারিখে গণ অভ্যুত্থানের পরে যখন সকল রাজনৈতিক দল, সেনাবাহিনী, রাষ্ট্রপতি সবাই মিলে একটা মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে ছাত্র প্রতিনিধি তারা ছিল না। বেসিক্যালি বৈষম্য বিরোধী যারা ছিল তাদের একজনও ছিল না। আপনাদের কাছে একটা প্রশ্ন করব যে তাদেরকে ওখানে ঢোকার সুযোগ দেওয়া হয় নাই, নাকি তারা ইচ্ছা করে নিজেরাই ছিল না? এই বিষয়ে আপনারা যদি কিছু জানেন তাহলে একটু বলবেন। আমি যেটা পেয়েছি যে সব দলের লোকদেরকে নিয়ে সেনাবাহিনী, রাষ্ট্রপতি সহ যে মিটিংটা হচ্ছিল ওইখানে ছাত্ররা যায়নি। ছাত্ররা মানে বৈষম্য বিরোধীরা যায়নি, অন্য ছাত্ররা আবার গিয়েছে। তো কেন যায় নাই আপনাদেরকে আমি বলি, এটা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। বেসিক্যালি বৈষম্য বিরোধীরা চায়নি সামনের যে সরকার গঠন হবে এই সরকার গঠন করার জন্য রাজনৈতিক দলের পরামর্শে প্রতিনিধি নেওয়া হোক। এটা বৈষম্য বিরোধীরা চায়নি, মানে নাগরিক কমিটির ওরা চায় নাই কোনো রাজনৈতিক দলের সাথে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হোক, এটা ওরা চায় নাই। যেহেতু সেনাবাহিনী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে গেছে, এটার প্রতিবাদ হিসেবে ওরা ওই প্রোগ্রামে একবারে বয়কট করেছে, তাদের একজনও যায়নি। এমনটা তো হওয়ার কথা না যে ওদের ওখানে ঢোকার অধিকার ছিল না, তাই কি? তাহলে ওরা যে অভিযোগ করেছিল জাতীয় সরকার রাজনৈতিক দলগুলো চায় না, এটা একটা মিথ্যা কথা। কেন আমি বলছি, আমি সহ আরও কয়েকজন যুবককে যারা রাজনৈতিক পরিচয় আছে তাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং আরও বেশ কিছু জায়গা থেকে উপদেষ্টা করার প্রস্তাব আসে, যাতে করে রাজনৈতিক অংশীদারিত্ব থাকে এবং এই সরকারটা শক্তিশালী হয়। কিন্তু এই জায়গায় ভেটো দেয় হলো বৈষম্য বিরোধীরা। শুধু তাই না, আক্তার সে ছাত্রশক্তির প্রধান হওয়ায় বা তাকেও এখানে উপদেষ্টা হতে বাধা দেওয়া হয়। আক্তারকে উপদেষ্টা করার জন্য এবং আমাকে উপদেষ্টা করার জন্য ৫ তারিখে কেরানীগঞ্জ জেলখানা থেকে আমাদেরকে উঠায় নিয়ে আসে সেনা সদর দপ্তরে, এবং আমাকে জিজ্ঞাসা করা হয় যে এরকমভাবে আমাকে এবং আক্তারের বিষয়ে জিজ্ঞাসা করা হয়, নুরুল হক নুরের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। আরও দু একজন তরুণ আছে যারা এই গণ অভ্যুত্থানে অনেক ডাইহার্ট অবদান রাখছিল, তাদেরকেও ডেকে আনা হয়। তো এবং এখানে ভেটো দেয় বৈষম্য বিরোধীরা যে না, কোনো রাজনৈতিক পরিচয়ের কেউ উপদেষ্টা হতে পারবে না। অর্থাৎ এখানে ধাক্কা খেয়ে গেল যে একটা সর্বদলীয় উপস্থিতির এই সরকারে, সেটা প্রথমেই বাধাগ্রস্ত হয়েছিল এই বৈষম্য বিরোধীদের বাধার কারণে। এটা বিশ্বাস করা না করা আপনাদের বিষয়, আমি আমার জায়গা থেকে অবজারভেশনগুলো বলতেছি। এরপরেও আবারও রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া শুরু হলো যে আপনারা মতামত দেন কারা কারা উপদেষ্টা হলে ভালো হয়। ওই সময় আসিফ মাহমুদ একটা ফেসবুকে পোস্ট দেয়, তাদের মতের বাহিরে সরকার গঠন হলে তারা সব কিছু ধ্বংস করে দেবে, এরকম একটা ফেসবুকে পোস্ট দেয়, যেটা গতদিন নাহিদ স্বীকার করছে গতদিন। তো বক্তব্যের মধ্যে স্বীকার করছে যে আসিফের ভূমিকার কারণে এই সরকারের এই উপদেষ্টা, এই সেটআপটা আপনার হলো ছাত্রদের উপস্থিতি, মানে এই জায়গাতে স্বীকার করছে যে আসিফের শক্ত অবস্থানের কারণে। সেই শক্ত অবস্থানটা আসলে কি? সেই শক্ত অবস্থানটা হলো কোনো রাজনৈতিক দলের যেন মতামত নেওয়া না হয়। অথচ তারাই আবার ব্লেম করলো যে জাতীয় সরকার রাজনৈতিক দলগুলো চায়নি। দেখেন, যে জাতীয় সরকার, আচ্ছা এটা বাদ দিচ্ছি, এই আলোচনাটা পরে। সেনাবাহিনী বিষয়ে ক্যাপশন দিয়েছি,
সেই ক্যাপশনটা বিষয়ে কথা বলবো, আর যেখান থেকে শেষ করলাম এটা আবার পরে বলতেছি, ঠিক আছে? এটা আবার পরে বলছি। সেনাবাহিনীর ডিফেমিং নিয়ে এখানে একটা পয়েন্ট দিয়েছি। আমাদের কিছু ইউটিউবার দীর্ঘদিন ধরে লাগাতারভাবে আমাদের সেনাবাহিনীকে ডিফেমিং করে যাচ্ছেন, মানে মারাত্মকভাবে সাইবার বুলিং, সাইবার হ্যারাসমেন্ট, নানা যুক্তি কৌশল সুনিপুণভাবে একটার পরে একটা গল্প সাজিয়ে স্টোরি ডেভেলপ করে 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 তারা ডিফেমিং করছেন সেনাবাহিনীকে। আমার যে প্রশ্নটা, যে সেনাবাহিনী আওলায় গেলে লাভ কার? সেনাবাহিনী যদি আওলায় গেলে লাভ কার? প্রথমত আমার যে অবজারভেশন, সেনাবাহিনী যদি আওলায় যায় তাহলে লাভ হলো ভারতের। মানে আমাদের পুলিশ তো আওলায়ে আছে, র্যাব আওলায়ে আছে, সেনাবাহিনীর কারণে আমরা ঘুমাতে পারি, সেনাবাহিনীর কারণে চাঁদাবাজরা ভয় পায়, সেনাবাহিনীর কারণে দখলদাররা ভয় পায়। মানে বড় বড় রাজনৈতিক শক্তির কারণে যেই দুর্বৃত্তায়ন করছে, যাদের শক্তি আছে, সেই শক্তি ধরেন বিএনপিরও আছে, জামাতেরও আছে, এনসিপির আছে, গণ অধিকার রাইজিং একটা শক্তি, তারাও শক্তির খেলা নিয়ে খুলনায় এনসিপি আর হলো গণ অধিকার ডিসুম করে নাক মুখ সব ফলাই ফেলছে। তো শক্তি যখন কাছাকাছি হয় তখন ফাইট হয়, যেটা হান্নান মাসুদের ক্ষেত্রে হলো, যে হান্নান মাসুদ ওখানে শক্তি দেখাতে গেছে, এলাকাবাসী অথবা অন্যান্য রাজনৈতিক দল বিএনপি বা তারা মিলে মুখোমুখি একটা অবস্থা, হান্নান মাসুদ মার খায় নাক মুখ ফুলে গেছে। তো যত বেশি শক্তিশালী হবে এনসিপি তত বেশি বিবাদ হবে, মারামারি হবে। এটা একটা খুব কমন জিনিস, কারণ এখানে দখলদারিত্বের বিষয় রয়েছে, অর্থনৈতিক বিষয় রয়েছে। হান্নান মাসুদ মংলা বন্দরের উপদেষ্টা হয়েছে, এটা একটা অর্থনৈতিক ইস্যু, ঠিক আছে? হান্নান মাসুদ হয়েছে, মোল্লা রহমতুল্লাহ হয়েছে, নাগরিক কমিটির প্রায় 5-6 জন মংলা বন্দরের উপদেষ্টা হয়েছে। তো আমি বলতেছিলাম যেটা, যে সেনাবাহিনীর কারণে আমরা ঘুমাতে পারি, এটা কি সিম্পলি ওয়াকরুজ্জামান তাকে অসম্মান করা? আপনাদেরকে আমি একটা কথা বলি, যে এই কয়েকদিনে যা হয়েছে, একটা ফেসবুকে পোস্ট আসছে যে জলপাই রং, মানে টার্গেট করা হয়েছে জলপাই রংকে। জলপাই রং মানে কি? জলপাই রং মানে ওয়াকার না, জলপাই রঙের পোশাক মানে সেনাবাহিনীকে একজন লাথি মারছে, সেই ছবি ফেসবুকে পোস্ট করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর অবস্থা এরকম হবে। আমি বলছি লাভ কার লাভ? আসলে এটা পোস্ট করা উচিত হয়েছে কিনা? আরেকটা বক্তব্য আসছে, সে বক্তব্যটা হলো যে ক্যান্টনমেন্ট গুড়াই দেবে, এই বক্তব্য। এবং আমি আমার জীবনে, ফুয়াদ ভাই আপনি মাফ করবেন ভাই, ঠিক আছে, মাফ করবেন, মানে সেনাবাহিনীর প্রতি এত ঘৃণা কেন আপনার আমি জানি না আসলে। ফুয়াদ ভাই, আপনি শুধু এখন না, সেনাবাহিনীর ছোট ছোট কিছু ব্যবসায়ী আছে, ওদের অবসরপ্রাপ্ত অফিসাররা কল্যাণ ট্রাস্ট বিভিন্ন কিছু করে একটু ব্যবসা করে, শুধু রিটায়ারমেন্টের টাকা বসে বসে খেলে শেষ হয়ে যায়, তারা বিভিন্ন উদ্যোগ নেয়। সেগুলো নিয়েও যে সেনাবাহিনী কেন ব্যবসা করবে, এটাকে নিয়ে যেই ঘৃণার সাথে উনি এক্সপ্রেস করেছেন, উনি বলতে পারতেন যে সেনাবাহিনী যে ব্যবসা করতেছে এটা এরকম হওয়া উচিত না, কিন্তু যেই ঘৃণার সঙ্গে বলেছেন, এইটা আমাদের বাহিনীর প্রতি ওনার যে ভিতরে পুঞ্জীভূত ঘৃণা ক্ষোভ সব উনি একবারে বমি আকারে উগলাই দিয়েছেন, এরকম একটা অবস্থা। কিভাবে বলতেছেন কুত্তা, নেরি কুত্তা ঘুরায় দিবে, পুরোটা বিষয় একটা ঘৃণা প্রকাশ পাচ্ছে। যাই হোক, ওনারা এটাকে কিভাবে ডিফেন্ড করেছে আজকে তা দেখেছেন। আমি অনেকটা কনভিন্সড, আবার কনভিন্সড না, ঠিক আছে? তো আমার প্রশ্ন ওই জায়গায় না, আমার প্রশ্ন যে সকল ইউটিউবাররা আমাদের সেনাবাহিনীকে এইভাবে ডিফেমিং করছেন একটার পরে একটা, আমি বলছি আপনারা আমাদের বড় ভাই, মানতে পারছি না ভাই, মানতে পারছি না। কেন? আবার আগের ঘটনায় আসি। আমাকে 5 তারিখে সেনাবাহিনীর একজন অফিসার আমার জেলখানায় আমার ঘরে গিয়ে কড়া নাড়তেছে, মানে গিয়ে জোরে একটা স্যালুট দিছে আমারে। আমি কই কিরে, এনে কি হইল? এনে এসে স্যালুট দেয় কে? জীবনে মানে এ কদিন জেলে ছিলাম কেউ স্যালুট দিল না, এখন এসে স্যালুট দিচ্ছে, মার্চ করতেছে, এরকম একটা অবস্থা। তো আমি বাথরুমে ঢুকে গেছি ভয়েতে,
হ্যাঁ, ওখানে একটু পাশের দেওয়া বাথরুম আছে, ঢুকে গেছি। তারপরে অনেকক্ষণ পরে বলতেছে যে তারেক সাহেব আছেন। আমি একাই, আমাকে সাধারণত মানে শেষের দিকে এসে আমাকে একবারে এক ঘরে করে ফেলছে। হ্যাঁ, কারোর সাথে মিশতে দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না, এরকম একটা অবস্থা। তো আমি আমি তারপরে আমাকে ডাকতেছে, বলছে আপনি ভয় পেন না, আসেন। আমাকে স্যার স্যার বলতেছে। তো আমি সামনে আসলাম, বলতেছে যে আপনারা কারা বা কেন আসছেন বা মানে কি উদ্দেশ্যে আসছেন। হ্যাঁ, তো আমার একটা ধারণা ছিল ডেপুটি জেলার একজন এসে আমাকে বলতেছে দুপুরের পরে, তারেক ভাই অবস্থা তো ভালো না, শেখ হাসিনা তো পালাই গেছে, কিন্তু আপনাকে মনে হয় টার্গেট করবে। এটা দুপুরের দিকে না, দুপুরে আরো পরে পরে। আমি বললাম, আমাকে কেন টার্গেট করবে? তো বলছে একটা রিকোয়েজিশন আছে আপনাকে এখান থেকে নেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি তো বললাম হ্যাঁ, আমার তো 10 দিনের রিমান্ড দিছে সকালবেলা, আমাকে তো নেবেই। সেই রিকোয়েজিশন না না, এই শেখ হাসিনা পালানোর পরে আপনাকে এখানে থেকে নেওয়ারই আছে, আপনি যাবেন না কোথাও। ওইটা শুনে আমি বের হচ্ছি না, যে আমাকে নিয়ে যাই বাইরে ক্রস ফায়ার দিবে কিনা এরকম। তো উনি বলতেছে যে আপনাকে সেনা সদর দপ্তর থেকে ডাকছে। হ্যাঁ, আমি বললাম কে ডাকছে? বলছে চিফ ডাকছে। হ্যাঁ, সেনা সদর দপ্তর থেকে ডাকছে, এটা বলার পরে আমি বেরোয়নি, তখন আমাকে বলছে চিফ ডাকছে আপনাকে। তো আমি তো না যাই তো উপায় নাই, বা আমি তো না অপোজ করার কে। তো আমি অনেকটা অসহায়ভাবেই আল্লাহর উপর সঁপে দিলাম যে হ্যাঁ, আমাকে আচ্ছা মারলে মারবে, কি করা যাবে এখন, পরিস্থিতির শিকার। ক্রস ফায়ার দিয়ে বাইরে নিয়ে গিয়ে গণ অভ্যুত্থানের পরে এই ধরনের ম্যাসাকার হয়, আবার রিভার্স ম্যাসাকার। এটা কিন্তু হয়েছে পরে আবার। পরের দিন সকালবেলা মানে হলো গুলি করা হয়েছে জেলখানার ভিতরে কেরানীগঞ্জে, এটা কোথাও নিউজে আসেনি, এবং সেদিন 3জন মারা গেছে। এবং হেলিকপ্টার থেকে 6 তারিখে জেলখানার ভিতরে নামছে, নেমে গুলি করছে, এবং সেখানে 3জন বন্দি মারা গেছে। কোথাও কোনো নিউজ হয়নি। আজকে আমি এখানে এই ভিডিওর মধ্যে বলতেছি, ঠিক আছে? তো সজল 3জন মারা গেছে না? 3জন মারা গেছে, সজল প্রত্যক্ষদর্শী ওখানে, ঠিক আছে? তো সজলও মারা যেতে পারতো, সজল আমার সাথে ছিল। সেনাবাহিনী ওখান থেকে আমাকে নিয়ে বের হলাম। আমি বের হয়ে দেখি অনেকগুলো সৈনিক দাঁড়ায় আছে। আমি কই এতগুলো সৈনিক কেন? এবং তারা সবাই আমাকে সালাম দিচ্ছে। আমি তখন বুঝতে পারলাম এভাবে যেহেতু সালাম দিচ্ছে, সেহেতু হয়তো বা মানে পজিটিভ কিছু। তো আমাকে ওখান থেকে নিয়ে গেল মানে কেরানীগঞ্জের জেল মানে কর্তৃপক্ষ। আমাকে দেবে না, ওরা আমাকে ভালোবেসে আমাকে দেবে না, যে আমাকে বাইরে নিয়ে যেয়ে মেরে ফেলা হতে পারে এরকম। তখন ওই মানে উনি সম্ভবত সেনাবাহিনী একটা বড় অফিসার, সে বলতেছে কারারক্ষী জেল 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 কর্মকর্তাকে বলতেছে যে তাহলে তুমিও চলো আমাদের সাথে, এইভাবে বল। তখন উনি ভয় পেয়ে গেছে, না না ঠিক আছে আপনারা নিয়ে যান। তখন আমাকে জেলখানা থেকে বের করে বাইরে দেখে অনেকগুলো সেনাবাহিনীর গাড়ি, আর একবার সাইরন দিতে দিতে একবারে টানা আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে অনেক কাজায় থামাইলো, বলো দেখছো তারেক, সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তো আমি ওখান থেকে মানে সেনাসদরে গেলাম, সেখানে আমাকে কথা বললো। সেখানে আমাদেরকে উপদেষ্টার বিষয়ে প্রস্তাবটা দেওয়া হয়। তো ওইখান থেকে আমাদেরকে আরেকটা বাসায় নেওয়া হয়, ওখানে গিয়ে সেখান থেকে আবার নিয়ে আসা হয়। সেখান থেকে আমাদেরকে মানে অ্যাড্রেস করা হয় যে তোমাদেরকে কিছু ভূমিকা রাখতে হবে। আমি বললাম কি ভূমিকা রাখতে হবে? বলছো তোমরা তো জিতেই গেছো, তাই না? লড়াই করছো, তোমরা জিতে গেছো, আমাদের অনেকগুলো থানা অবরুদ্ধ, তুমি তো এই জায়গাগুলোতে আন্দোলন করছো, এবং তোমার একটা কমান্ডিং সেল আছে যেটা বিএনপির পক্ষ থেকে সমন্বয় করা হয়েছে, জামাতের পক্ষ থেকে সমন্বয় করা হয়েছে, সো তুমি পারবা এগুলোকে শান্ত করতে, এরকম একটা বলা হয়। তখন আমাকে কয়েকটা থানাতে আমাকে হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া হয় ওই এলাকাতে। আমি তখন ওদের পুলিশদেরকে না মারার জন্য শান্ত করি যে না, মাইরেন না, যুদ্ধে আমরা জিতে গেছি, আর কারো মানে প্রাণ হারাক আমি এটা চাই না। এরকম কয়েক জায়গায় ঘুরতে ঢাকার ভিতরে বিভিন্ন থানায় অবরুদ্ধ পুলিশদেরকে উদ্ধার করার বিষয়ে আমাকে একটু কাজে লাগালো। তারপরে আমাকে ফজর নামাজের আগে বাড়িতে পৌঁছায় দিছে। এই হলো একটা লড়াইয়ের অধ্যায়। আমি আজকে বলতেছি যে ভাই মানে সেনাবাহিনীকে এভাবে ডিফেমিং করবেন না, এটা আমাদের অস্তিত্ব। মানে দেশের সরকার যেই থাকুক, হাসিনা দীর্ঘদিন থাকছে, এরপরেও
মানে 14 সালে ভোট চুরি হয়েছে, সেনাবাহিনী সহযোগিতা করছে, তারপরেও মানুষ সেনাবাহিনীকে নিয়েই ভরসা করছে। সেনাবাহিনীকে শেখ হাসিনা ভয় পাইছে, সেনাবাহিনীকে অন্যরা ভয় পাইছে। এরপরে 18 সালে ভোট চুরি হয়েছে, সেখানেও সেনাবাহিনী নীরব ভূমিকা ছিল, তারপরেও জনগণ সেনাবাহিনীকে শ্রদ্ধা করছে, ভয় করছে, সমীহ করছে। শেখ হাসিনাও ভয় করছে, বিএনপি ভয় করছে, সবাই ভয় করছে। আবার 24 সালে হয়েছে, সেখানে আমি নিজে স্লোগান দিছি শেখ হাসিনা মানে সেনাবাহিনীকে দেখে 7 তারিখে আমি রাজপথে থাইকা 7 তারিখে নির্বাচনের সময় প্রেস ক্লাবে একা দাঁড়াইছে আমাদের কিছু ভাইকে নিয়ে, 70-80 জনকে নিয়ে। ওই সময় সেনাবাহিনী আমাদের সামনে গেছিল, আমরা সেনাবাহিনীকে মানে হলো ভুয়া 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 করে তারা দিছি, এরকম এটা আমরা বলছি। কিন্তু সেনাবাহিনীকে মানে অসম্মান করে ভেঙে ফেলার মতো একটা অবস্থা গত কয়েকদিনে যা হয়েছে। আমরা তো রাজনৈতিক কর্মী, আমার কাছে হঠাৎ করে খবর আসলো যে ক্যান্টনমেন্টে কি জন্য হচ্ছে, সার্জিস অলরেডি পালায় গেছে দেশ ছেড়ে, বউ নিয়া এরকম সবাই পালাচ্ছে। আমি কই আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে কি হচ্ছে, আমি এটা মানতে পারতেছিলাম না যে কি হচ্ছে। তারপরে একটু খোঁজ খবর নিলাম যে না, সব কিছু স্বাভাবিক আছে। কিন্তু সবার মনে একটা টেনশন ছিল, এই টেনশনের জায়গাটা তৈরি করলো কে? আমি আপনাদেরকে খুঁজে বের করার অনুরোধ করবো যে এই টেনশনের জায়গাটা কে মেক করলো, কে মেক করেছে বলেন আপনারা। দিনের পর দিন সেনাবাহিনীকে নিয়ে এভাবে নোংরা ডিফেমিং করতে 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 ভাই আমার মানে আমার বাহিনী, আমার অস্তিত্ব ভাই, আমার মাথার উপরে ছাদ, আমার ছাদের খুঁটি, তারা সব কিছু ভেঙে পড়বে, জাস্ট সিম্পলি ভেঙে পড়বে, ভেঙে পড়বে। আমি কেন বলতেছি ভেঙে পড়বে? টার্গেট যে শুধুমাত্র ওয়াকারুজ্জামান, বিষয়টা মোটেই এরকম না। আপনারা পর্যবেক্ষণগুলো দেখেন, যারা সেনাবাহিনীকে ডিফেমিং করতেছে তাদের টার্গেট মানে হলো শুধুমাত্র ওয়াকারুজ্জামান না, সেনাবাহিনীর একটা পুরো সেটআপের বিরুদ্ধে টার্গেট। মানে ধরেন 1 ডজন অফিসার বা 10 জন অফিসার, পুরা সেটআপ যারা সেনাবাহিনীকে মানে হলো কমান্ডিং করতেছে, সেই কমান্ডিং সেলকে ডিস্ট্রয় করার একটা মানে পায়তারা আমি দেখতেছি, আমার অবজারভেশন ভাই। এটার পরে তাহলে কি অনেকে সরল মনে ধরে নিয়েছেন যে আমাদের লড়াই সেনাবাহিনীর বিরুদ্ধে না, আমাদের লড়াই ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে। মানে খুব ভালো, আপনার এই পবিত্র যে ইচ্ছা, এটাকে আমি সম্মান জানাই যে আপনার লড়াইটা সেনাবাহিনী টার্গেট করতেছেন, এরকম একটা বিষয় আপনার। তো তো আপনার হলো আমি একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হয়ে গেছে, অনেকে একটু বিরক্তি হয়েছে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, সেনাবাহিনীর কথা বলতেছিলাম যে আপনারা অনেকে সরল বিশ্বাসে বলতেছেন আপনার লড়াইটা ওয়াকারুজ্জামান সাহেবের বিরুদ্ধে না, আপনার লড়াইটা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে, মানে সেনাবাহিনীর বিরুদ্ধে না। কিন্তু যারা আপনাকে মোবিলাইজ করতেছে সে তো শুধুমাত্র ওয়াকারুজ্জামানকে টার্গেট করেনি, সে তো ওয়াকারুজ্জামানের সাথে সাথে আরো 1 ডজন অফিসারকে টার্গেট করে রাখছে। পুরো জায়গায় সে একটা ম্যাসাকার চাচ্ছে। এবার আসেন যে ম্যাসাকারে কার কি লাভ? ম্যাসাকারের লাভ হলো বামদের, ম্যাসাকারের লাভ হলো সিপিবির, ম্যাসাকারের লাভ হলো শাহবাগীদের, ম্যাসাকারের লাভ, ঠিক আছে। ম্যাসাকারের লাভ কিভাবে? ম্যাসাকারের ফলে যেই লোকগুলোর কোনোদিন ক্ষমতার স্বাদ নেওয়ার সুযোগ ছিল না, সেই লোকগুলো এই ম্যাসাকারের পরে তারা ক্ষমতার স্বাদ নিয়েছে, বাই চান্সে স্বাদ নিয়ে ফেলেছে, বাই চান্সে ক্ষমতা পেয়ে গেছে, বাই চান্সে নিয়ন্ত্রণ নিচ্ছে। সেই ফারুকি সাহেবের কথা বলেন বা অন্যান্য উপদেষ্টা যারা আছে, শাহবাগী যারা, তারা, এবং তারা নিজেদের কন্ট্রোলটা না পাওয়া পর্যন্ত পুরোটা জায়গায় নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে, যে পুরোটার কন্ট্রোল তারা চায়। এই শাহবাগীরা পুরোটার কন্ট্রোল চায়, এবং এই কন্ট্রোল না হওয়া পর্যন্ত ও প্রতিদিন ইফোর্ট দিছে, প্রতিদিন প্রেশার ক্রিয়েট করছে, প্রতিদিন চাপ প্রদান করছে, প্রতিদিন অস্থিতিশীলতা করছে। এবং যখন তাকে কন্ট্রোলটা পেয়ে গেছে, তখন তাকে এই শাহবাগীরা ক্লাইম ডাউন, যে ওরা তো সব পেয়ে গেছে এখন। আগে পিছে, সামনে পিছনে, প্রত্যেকটা জায়গায় একটা ক্লাবের মানুষ উপদেষ্টা কমিটিতে ঢুকছে। একটা ক্লাব, এই ক্লাবের মানুষগুলো একটা আড্ডা দেয়, ক্লাবের নাম বলবো না, একসঙ্গে আড্ডা দেয়, একসঙ্গে মদ খায়, একসঙ্গে নেশাপানি করে, একসঙ্গে ফুর্তি করে, আর বাইরে সুন্দর ফকফকা ড্রেস পরে এসে ভদ্র হয়ে থাকে। একটা ক্লাবের মানুষ, সেই ক্লাবের প্রত্যেকটা মানুষকে উপদেষ্টা করা হয়েছে সেই ক্লাবের।
একসঙ্গে সবাই বসে মদ খায়। যতক্ষণ পর্যন্ত সেটা করতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে সরকারকে চাপ তৈরি করছে। যখন পুরা সেট আপ রেডি, তখন থেকে এই সরকার ভালো। এগুলো আপনারা বুঝবেন না। আমি যারা যারা ভিডিও মেকিং করেন, ব্লগিং করেন, তাদেরকে বলি, একটা ফেসবুক পোস্ট দিল হাসনাত, তাই না? একটা ফেসবুক পোস্ট, তার ভিত্তিতে পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করতে হবে। এই ফেসবুক পোস্ট নিয়ে তাদের দলের মতামত কি? সার্জিস অস্বীকার করলো। তারপরে হান্নান মাসুদ বলল যে হয় সার্জিসের কথা সত্য, না হয় হাসনাতের কথা সত্য, যে কোনো একজনের কথা মিথ্যা। আবার নাসিরউদ্দিন পাটোয়ারি বলল, কি বলল নাসিরউদ্দিন পাটোয়ারি? সে বলতেছে যে এই পোস্ট শিষ্টাচার বর্জিত। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, যেই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সেনাবাহিনীকে অস্থিতিশীল করার জন্য আপনারা হুমড়ি খেয়ে পড়লেন, যাদের পোস্টের কারণে, তারা নিজেরা কি ওয়াকারুজ্জামানের পদত্যাগ চাইছে? আপনাদেরকে বলতে এসেছে আজকে, তারা কি পদত্যাগ চাইছে বলেন? তারা কিন্তু ঠিকই লাইন ঘাট রাখছে। আপনাদের নাগরিকদেরকে পুরোটা জায়গাটাকে, ভাই ওয়াকারুজ্জামান সহ ওই সময় 626 জনের বক্তব্যের বিষয়ে আমি যে বক্তব্য দিছি, সেই বক্তব্য আপনারা নিতে পারবেন না। এত মানে জ্বালাময়ী বক্তব্য দিছি এই এই ঘটনা, যে কেন এদেরকে করা হলো, কেন 585 জন আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়া হলো। আমি হুঙ্কার দিয়ে দিয়ে কথা বলছি। কেন সাবের হোসেন চৌধুরীকে জামিন দেওয়া হলো, কেন জামিন দিল, কে জামিন দিল, আমি বলছি এটা। কেন পরিকল্পনা মন্ত্রীকে জামিন দিল, কি কি শর্তে জামিন দিল, আমি বলছি, এখনো বলছি, সামনেও বলবো। কিন্তু ডিরেক্ট সেনাবাহিনীটাকে আপনারা নষ্ট করেন না। এটা আমাদের সেফটি। এই এই বাংলাদেশে আওয়ামী লীগ নতুন করে কিছু করতে পারবে না। হ্যাঁ, নতুন করে কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ওয়াকারুজ্জামান স্যারও যদি আওয়ামী লীগের পক্ষে থাকে, উনিও কিচ্ছু করতে পারবে না। কেন করতে পারবে না আমি বলছি আপনাদেরকে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, এই পুলিশ, এই সেনাবাহিনী, এই র্যাব তার পক্ষে ছিল। সেই রকম সিচুয়েশন থেকে আমরা এই বাংলাদেশকে ওভারকাম করে নিয়ে আসছি, এবং আমরা বিপদে আপদে কোনো মুহূর্তে এই দেশ ছেড়ে চলে যাই নাই। আমরা যাই নাই ভাই। যত বিপদ আসুক, তিনবার গুম হয়েছি, গ্রেপ্তার হয়েছি আরো কয়েকবার, যাই নাই, পালায় যাই নাই। জানি গ্রেপ্তার করবে, বাসায় বসে আছি যে না, এটা আমার যাব না, আমি দেখি গ্রেপ্তার করতে আসুক, সাহস নিয়ে বসে আছি। আমাদের স্টাইল এটা, আমরা ভয় পাই না। আমরা আওয়ামী লীগকে বিট করে, চ্যালেঞ্জ করে টিকেছিলাম। হ্যাঁ, এত অত্যাচার, এত নিপীড়নের পরে টিকেছিলাম আমরা কোথাও পালাই নাই। হ্যাঁ, আমাদেরকেও আতঙ্ক সৃষ্টি করছে, আমাদেরও উপায় ছিল কানাডায় যাওয়া। হ্যাঁ, গোলাম আজম হুজুরের নাতি আনাম চাচা আমাকে যখন গুম হওয়ার পরে আমাকে বলছিল কানাডায় চলে আসো তুমি। আমি যাইনি। আমরা এই দেশ ছেড়ে যাইনি যে কোনো মুহূর্তে। আমরা এতটুকু সাহসী, এত কষ্ট পেয়ে কখনো দেশ ছাড়িনি ভাই। এই দেশে আছি এখনো, এবং আমরা যে কোনো সিচুয়েশন ম্যানেজ করার মতো হিম্মত রাখি এবং এখনো রাখি। এতটুকু সাহস রাখি। দেখেন, কোনো সমন্বয়কের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলও কথা বলার সাহস পায়নি, বাট আমি বলেছি। কেন আমি বলতে পারি জানেন? কারণ আমার এই হক আছে এটা বলার। আজকে এই সেনাবাহিনীকে ডিফেমিং করার বিষয়ে কথা বলছি কেন জানেন? কারণ আমার হক আছে। আমি যদি বলি, তাহলে আমি বলবো যে ডিজিএফআই আমাকে কত অত্যাচার করেছে, এটা আমি বলবো, কারণ আমাকে অত্যাচার করেছে। কিন্তু আমি চাই না ডিজিএফআই ধ্বংস করে দেওয়া হোক। র্যাব আমাকে অত্যাচার করেছে, র্যাবের ডিজি আমাকে মারতে আমাকে অজ্ঞান হয়ে গেছে আমি। তারপর আমি চাই না র্যাব বিলুপ্ত হোক। এটা আমার ইনস্টিটিউশন, আমার দেশের। এই গণ অভ্যুত্থান উত্তর সময়টা আমার, এখানের পুলিশ আমার, এখানের র্যাব আমার, এখানের সেনাবাহিনী আমার, প্রত্যেকটা উইংস আমার, এখানের বিজিবি আমার। বিজিবির সাথে মারামারি করে বিজিবিকে পরাজিত করছি। হাত তুলছে বিজিবি এরকম করে অস্ত্র নিয়ে। সেই বিজিবিকে আমি এখন আবার সম্মান করি, কারণ এটা আমার। এখন আমি এটাকে সম্মান করব আমার অস্তিত্বের জন্য। প্লিজ ভাইরা, আপনারা যে যা বলেন, জলপাই রঙের ড্রেসটাকে লাথি মারতে চাইেন না, ক্যান্টনমেন্টটাকে ঘুরাতে চাইেন না। ধ্বংস হয়ে যাবেন,
এটাতে লাভ শুধুমাত্র ইন্ডিয়ার। আমার সেনাবাহিনী ধ্বংস হলেই ইন্ডিয়ার লাভ, আমার সেনাবাহিনী দুর্বল হলে ইন্ডিয়ার লাভ, আমার পুলিশ দুর্বল হলে ইন্ডিয়ার লাভ, আমার র্যাব দুর্বল হলে ইন্ডিয়ার লাভ। যত দুর্বল হবে তত বেশি ওরা কর্তৃত্ব করবে, তত বেশি ওরা নিয়ন্ত্রণ করবে। সো এগুলো 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 বুঝবেন না, এগুলো ফিলিংস ভাই। কষ্ট কি জানেন ভাই? হ্যাঁ, ফেলে রাখে মারতে মারতে ডিজিএফআই এর কর্মকর্তারা আমাকে অজ্ঞান করে ফেলছে। তারপরেও আমি বলি আমার ওই ডিজিএফআই প্রয়োজন আছে, আমি ওকে ওকে সংশোধন করাবো, বাট ওই বাহিনী আমার প্রয়োজন আছে। ডিবি অফিসে মারতে মারতে পাগল করে ফেলাইছে, কিন্তু আমি চাই না ডিবি অফিস ঘুরাই দেওয়া হোক, চাই না। আমার ওই বাহিনী বিকল্প নাই, ওটাকে আমি সংশোধন করব। আমার পুলিশের সাথে আমার মারামারি হয়েছে, সেই মারামারি হয়েছে পুলিশের সাথে দেখা হলেই বলি ভাই আপনাদের সাথে অনেক আমাদের বিবাদ হয়েছে, ঝগড়া হয়েছে, প্লিজ ভাই এই পুরো বিষয়গুলো ভুলে যায়। আমি নিজ বলি, পুলিশগুলোকে বলি হ্যাঁ আমাদের একটা সময় মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, বাট আমার দেশ সুস্থ হচ্ছে। আমার পিঠের ক্ষত যেরকম সেরে গেছে, গুলি লাগছিল, ক্ষত ছাড়ছে, আস্তে আস্তে সেরে যাচ্ছে, এখনো ব্যথা লাগে, ঠিক একইভাবে আমার দেশেও ক্ষত বিক্ষত হচ্ছে, আস্তে আস্তে দেশটা সুস্থ হচ্ছে। এই দেশটা সুস্থ হওয়ার জন্য স্পেস দিতে হবে। আপনারা মূল জায়গায় ধরতে পারেন না কেন? আদিবাসী বিষয়ে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। এই এনজিও মার্কা উপদেষ্টারা কি করছে জানেন? গণমাধ্যম সংস্কার কমিশনে একটা সংস্কার কমিশন দিছে, তারা এই গণমাধ্যম সংস্কারের ভিতরে 11 বার আদিবাসী শব্দ প্রয়োগ করেছে। আদিবাসী শব্দ প্রয়োগ সাংবিধানিকভাবে নিষিদ্ধ। আপনারা এখানে ধরেন, আমার কাছে আমার অফিসে আপনার ক্যালেন্ডার পাঠিয়েছে, ক্যালেন্ডারের ভিতরে লেখা আদিবাসী, সরকারি ক্যালেন্ডারে লেখা আদিবাসী। কোন উদ্দেশ্য বাস্তবায়ন করছে ধরেন? একজন হুই করে উঠলো সেনাবাহিনীর বিরুদ্ধে, সবাই গিয়ে মানে আপনার গিয়ে হু করে উঠলেন। হ্যাঁ, এটা কোনো ম্যানার? আপনারা নাগরিক, সচেতন নাগরিক, দেশকে ভালোবাসেন, আপনাদেরকে মিসগাইড করে ফেলতেছি রাজনৈতিক কর্মীরা। হ্যাঁ, এগুলো বুঝেন আপনারা। আবার ফিরে আসি সেই জায়গাতে, উপদেষ্টা নিয়োগের ওই জায়গাতে আবার ফিরে আসব। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আমি আপনাকে বলি, কোনো রাজনৈতিক দলের কোনো মতামত নেওয়া হয় নাই, কোনো রাজনৈতিক দল থেকে কোনো মতামত নেওয়া হয় নাই। ভালো করে স্মরণ করেন, আসিফ নাহিদ ওরা হুঙ্কার দিছে ওদের মতামতের বাহিরে কোনো উপদেষ্টা নিয়োগ হবে না। এরপরে ফেসবুকে হাজার পোস্ট হয়েছে, ওরা যে তালিকা দিছে সেই তালিকা পোস্ট হয়েছে, এই তালিকা ওরাই আবার রিভাইজ করছে, সবাই মিলে আবার ওইটাই পোস্ট করছে। এরপরে ওরা আবার রিভাইজ করছে, সবাই মিলে আবার ওইটাই পোস্ট করছে। ওরা আবার রিভাইজ করছে ভাই, সবাই মিলে আবার ওইটাই পোস্ট করছে। কমপক্ষে 10 বার ওরা লিস্ট রিভাইজ করে তারপরে উপদেষ্টা কমিটি নিয়োগ দিছে। আর আজকে দোষ দিচ্ছে এটা রাজনৈতিক দলগুলো দিছে। রাজনৈতিক দলগুলোর কোনো মতামত নেওয়া হয় নাই, কেন মতামত নেওয়া হয় নাই তারও একটা উদ্দেশ্য রয়েছে। কারণ রাজনৈতিক প্রতিনিধিত্ব থাকলে তাদের যে অন্যায় উদ্দেশ্য এগুলোতে ভেটো দেবে। একটা কথা বলি, আজকে বলবো, দেখেন বিএনপি ক্ষমতায় ছিল, জামাত অংশীদার ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না? ছিল তো। কোনোদিন এই আদিবাসী শব্দ নিয়ে কোনোদিন বিতর্ক করতে দেখছেন? কোনোদিন অনুমোদন দিছে? বলেন। শেখ হাসিনা বহুত খারাপ ভাই, বহুত খারাপ, কিন্তু দেশের সার্বভৌমত্বের সংকট সৃষ্টিকারী আদিবাসী শব্দ নিয়ে আমেরিকার যে ষড়যন্ত্র, জাতিসংঘের যে ষড়যন্ত্র, ভারতের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে অন্তত আদিবাসী শব্দটাকে সে অ্যাপ্রুভ করেনি। আজকে সে আদিবাসী শব্দ আপনারা সেখানে কনসেন্ট্রেশন নাই, আপনারা বেখেয়াল হয়ে গেছেন, বেখবর হয়ে গেছেন। সার্বভৌমত্বের মূল সংকট কোথায় সেখান থেকে ভুলে গিয়ে সেনাবাহিনীকে আওলায় দিতে চান আপনারা, তাই না? সেনাবাহিনীকে আওলায় দিতে চান। আমার পাহাড় থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করতে হবে, এটা তো চাই বামগুলো, এটা তো চাই এনজিও গুলো, তাই না? সেন্ট মার্টিন নিয়ে কি পরিকল্পনা হচ্ছে আমরা কেউ জানি না। আমি মাঝে মাঝে বলি, কুত্তাকে বিরিয়ানি খাওয়ানো লাগতেছে ওখানে, কুত্তা হাড্ডি সার হয়ে গেছে, এখন সরকারিভাবে বিরিয়ানি রান্না করে করে কুত্তাকে খাওয়াতে হয়। অথচ যখন মানুষ যত স্বাভাবিকভাবেই কোনো কিছু ধ্বংস হবে না ভাই। কিসের প্রবাল ক্ষয়? প্রবাল যে হারে ক্ষয় হবে, প্রবাল আবার তৈরি হবে। হ্যাঁ,
এই রূপান্তর চলতে থাকবে। আপনি ওখানে গেলেন না, প্রবাল ক্ষয় বন্ধ হয়ে থাকবে, তাই তো? তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আমাদের একটা বোঝাপড়া দরকার, খুব ভালো বোঝাপড়া দরকার। আমাদের এই বাংলাদেশটা, এখানে অনেক বুদ্ধিভিত্তিক লোক আছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করে। সেই গণতন্ত্রের জন্য লড়াই করা মানুষগুলো রাষ্ট্র চালাবে। দীর্ঘদিন ধরে লড়াই করতেছে, শুধুমাত্র বিএনপি না, জামাত থেকে লড়াই করতেছে, 12 দলীয় জোট থেকে, গণতন্ত্র মঞ্চ, ধরেন মাহমুদুর রহমান মান্না ভাই, সাকি ভাই, নুরুল হক নূর, আন্দালিব রহমান পার্থ, তারপরে আরো অপরাপর আসমা আব্দুর রব, অথবা আরো বড় বড় রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে এই সমাজে। হ্যাঁ, তারা তারা দীর্ঘদিন ধরে লড়াই করতেছে, দেশের জন্য লড়াই করছে। এই মানুষগুলো সংসদে যাবে, বিরোধী দল থাকবে, সরকারি দল থাকবে, সবাই মিলে ডিবেট হবে, নৈতিক একটা বিষয়ে ডিবেট হবে। সেই ডিবেটে রাষ্ট্রের জন্য পলিসি মেকিং হবে। সেই পলিসি মেকিংয়ে যাওয়ার কথা যদি কেউ বলে, তাহলে আজে বাজে কথা বলে, আজে বাজে কথা বলে, নোংরা কথা বলে। এই লোকগুলো রাষ্ট্র চালাবে না। মাহমুদুর রহমান মান্না ভাই সংসদে যাবে না, যাবে না, সাকিব ভাই যাবে না। তারা কম ইফোর্ট দিয়েছে, কতদিন ধরে ইফোর্ট দিয়েছে। এগুলো নিয়ে না, এগুলো বললেই এরা নাকি লোভ করতেছে। এই রাজনৈতিক কর্মীরা বছরের পরে বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে, রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছে। তারা মেধাবী, বুদ্ধিমান, প্রজ্ঞাবান, তারা বোঝে রাষ্ট্রকে, সংবিধান বোঝে, গণতন্ত্র বোঝে, মানুষের কাছে জবাবদিহিতা বোঝে, বোঝে। এই মানুষগুলো হলো লোভী। আর যারা এখন ছাত্র সমন্বয়ক নামে আছে, তারা উপদেষ্টা হয়েছে, এরা বিভিন্ন লুটপাট করছে। গত কয়েকদিনে কতগুলো লুটপাটের ঘটনা ঘটেছে। গত কয়েকদিনে এনসিটিভির দুর্নীতি কথা বললে শয়তানগুলো একটা উদাহরণ দেয় যে ওইখানে 150 কোটি টাকা, 200 কোটি টাকা বাজেটই ছিল, সেখানে 400 কোটি টাকা লুটপাট হয় কিনা। এগুলো একটা ডিসইনফরমেশন করে কিভাবে শয়তানগুলো। দেখেন, এই পাঠ্যপুস্তকের প্রজেক্টের ব্যয় কয়েক হাজার কোটি টাকা, সেখানে ওরা বানাইতেছে 150 কোটি টাকা। 150 কোটি টাকা পাঠ্যপুস্তক শুধু, হ্যাঁ, 400 কোটি টাকা লুটপাট হয়ে গেছে। রাখাল রাহা, একজন হুজুর ফেসবুকে পোস্ট দিছে যে রাখাল রাহাকে অপসারণ করা হচ্ছে। কই রাখাল রাহাকে অপসারণ করা হচ্ছে? হ্যাঁ, রাখাল রাহা তার ওখানে এখনো শক্তিমান হিসেবে আছে। রাখাল রাহাকে সরাবে না, কারণ ওরা ওই ক্লাবের মেম্বার। ওই ক্লাবে ওরা একসঙ্গে মদ খায়, ফুর্তি করে, ওইখান থেকে পলিসি প্ল্যানিং করে ইসলামের বিরুদ্ধে, ইসলামপন্থীদের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। এনজিও গ্রুপ, আমি আপনাদের কাছকে বলছি। যাই হোক, ভালো থাকবেন সবাই। শুধু অনুরোধ, সেনাবাহিনীকে হাত দিয়েন না, ঠিক আছে? ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর মাথা, হ্যাঁ, আরও নিচে যে অফিসারগুলো আছে তারাও মাথা। এখানে একটা কমান্ডিং সেল আছে, তার ভুল ধরেন, আমরা ভুল ধরি, সমালোচনা করি না। 626 জনকে জামিন দেওয়ার ক্ষেত্রে আমরা সেনাবাহিনীকে আমরা চার্জ করি। ঠিক একইভাবে ডক্টর ইউনূস স্যার বললো না যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে, বলছে না? তো ওয়াকারুজ্জামানকে আমি গালি দিলাম, ডক্টর ইউনূস স্যারকে গালি দিলাম না কেন? উনি জনপ্রিয় দেখে, উনি অনেক জনপ্রিয় সেজন্য বলেন? ওয়াকারুজ্জামানের গণ অভ্যুত্থানে কোনো ভূমিকা নাই নাকি? ভূমিকা নাই, ধরেন ভূমিকা নাই। আমার যে প্রশ্ন উত্তর দিবেন, ডক্টর ইউনূসের এই গণ অভ্যুত্থানে ভূমিকা কি? আগে আমি ইয়েস নো করি। আমাদের এই গণ অভ্যুত্থানে আন্তর্জাতিক মহলে কোনো ভূমিকা আছে? কোনো ভূমিকা আছে? বলেন, কোনো ভূমিকা আছে? আমেরিকা আমাদের সহযোগিতা করছে, ইন্ডিয়া আমাদের সহযোগিতা করছে? নো ওয়ান। তাহলে এই বয়ানটা যদি কেউ দেয় যে আন্তর্জাতিক মহলকে ম্যানেজ করেছে ডক্টর ইউনূস, এটা একটা ভুয়া। কারণ আন্তর্জাতিক মহল এই গণ অভ্যুত্থানে সহযোগিতা করেই নাই, কিন্তু একটা পজিটিভ ভাইব তৈরি করে রাখছে যে হ্যাঁ সহযোগিতা করেছে। আমার বিষয়টা আজকে ওনাকেও ডিফেমিং করে না। আমার কথা হলো যে আপনি যেই কারণে সেনাবাহিনীকে কলুষিত করছেন, এইটা এইভাবে করেন না। এটা হলো আমার কাছে আবেদন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।